সুদীপ जब ना होंगे तो ऐ दिल रुबा इसे देख कर हाय शर्माओगी ना देखोगी फिर तुम कभी आईना हमारे बिना कौन सही कुछ तो कहो रे मेरी जान अरे হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখো আজকে হচ্ছে 23 নভেম্বর 2024, মানে হচ্ছে আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি। 1 বছর পূর্ণ হলো আমার বিয়ে হয়েছে। তো আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। আর দেখো সকাল সকাল উঠে মানে স্নান টান তো হয়ে গেছে, পুজো করবো মানে এরপর। আর হচ্ছে কি, আর যে নাইটিটা পরে আছি দেখো, এই নাইটিটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে অ্যানিভার্সারি হিসেবে গিফট করেছে। তো যাই হোক, আজকে তাই জন্য সকাল সকাল পরে ফেলেছি এটা। তো আজকে অনেক এখন ব্যস্ত আছি আমি। এখন হচ্ছে যাব নিচে, মানে ফার্স্ট হচ্ছে কি পুজো করব, তারপর হচ্ছে যাব নিচে। তোমাদের দাদাভাই আজকে অফিসে খাবার নিয়ে যাবে, টিফিন নিয়ে যাবে হালকা করে। তো সেই খাবারটাই আজকে বলেছে আমি বানিয়ে দেবো। তো এটা খাবার করতে হবে, তারপর অফিস যাবে, তখন ওর সাথে আমিও চলে যাব। আমি যাব হচ্ছে কি এখন কদমতলায় গিয়ে থাকবো, আর বিকেলবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো। তো অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য প্লাস আমার জন্য। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কখন কোথায় কি শ্যুট করব আগে থেকে বলতে পারছি না, তো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো এখন আমি পুজো করে নিচে এসে গেছি, এসে গিয়ে মা আটা মাখিয়ে রেখেছিল, এখন আমি রুটি করে নিচ্ছি। আর আসলে তোমাদের দাদাভাই আজকে একদম হালকা টিফিন নিয়ে যাবে, যেহেতু রাত্রিরে খাওয়ার প্ল্যান আছে। তো এই জন্য রুটি আর ঢ্যাঁড়সের তরকারি নিয়ে যাবে। তো আমি মাকে বললাম কি আমি সব কিছু রান্নাটা করে নিচ্ছি, দুপুরের রান্না যেহেতু মায়েদেরকে করতে হবে, আমি দুপুরের জন্য কোনো কিছু হেল্প করতে পারবো না, কারণ বেরিয়ে যাব। এই জন্য বললাম যে সকালেরটা আমি করে নিচ্ছি, দুপুরেরটা মাকে করে নিতে। আর এই যে দেখো আমার রুটি হয়ে গেছে, বেশি না, ওই 4টে রুটি হলেই ওর হয়ে যায়। আর ঢ্যাঁড়সের তরকারি আর রুটি আজকে টিফিনে নিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই আসলে এমনিতে সবজি খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু ঢ্যাঁড়সের তরকারি খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য ঢ্যাঁড়সের তরকারি আর রুটি। আর দেখো আমাদের এদিকে হয়ে গেছে, আমি তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে করে এসে গেছি, বেলেপোলে আমাকে নামিয়ে দিয়েছে। ওর দেরি হয়ে গেছে বলে কদমতলা পর্যন্ত দিয়ে এলো না, এখান থেকে আমি নেমে গেছি, টোটো করে এখন কদমতলা যাচ্ছি। আমি চলে এসেছি কদমতলা, আর মায়ের রান্না কমপ্লিট। এদিকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। এটা হচ্ছে পালং শাক সিদ্ধ, মানে ভর্তা টাইপের করেছে, পালং শাক মাখা, মরিচ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, আর নুন তেল এসব দিয়ে করেছে। এটা হচ্ছে শুধু মাছের ঝাল, এখানে হচ্ছে মুসুর ডাল, এখানে হচ্ছে করলা ভাতে, মানে ভাতে দিয়ে সিদ্ধ করেছে, আর এটা আর ভাত আছে নিচে। আর এখানে হচ্ছে কি ওই মৌরলা মাছ দিয়ে শিম বেগুন আলু দিয়ে একটা তরকারি, আর এই হচ্ছে আমড়ার চাটনি। এই হচ্ছে মেনু আজকে দুপুরবেলা তো খাওয়ার কথা ছিল অন্য কিছু আইটেম, মায়েদের ইচ্ছা ছিল যে একটু মটন করবে আর করবে, কিন্তু তো আমি বললাম যে না, কিছু করার দরকার নেই, তার কারণ হচ্ছে রাত্রিবেলা একটু বেরোবো, এমনিই খাওয়া দাওয়া হবে, আর সকালবেলার খাবারটা যত সাধারণ হবে একটু হালকা হবে ততই ভালো। তো এই জন্য ওই মেনুটা চেঞ্জ করিয়ে বললাম যে বাড়িতে নর্মাল রান্না করো, নর্মাল রান্নাটাই বেশি খেতে ভালো লাগে, ওটাই খাবো। আর সত্যি কথা বলতে কি মানে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পর থেকে মায়ের হাতে রান্নাটাই সব থেকে বেশি মিস করি। আর এই জন্য কি সবসময় মাছ মাংস ভালো কিছু খাবার দাবার এটা ইচ্ছা করে না, বাড়িতে এলে মনে হয় মায়ের হাতে সাধারণ যে রান্নাগুলো এগুলো হলেই বেশি ভালো লাগে, মানে খেয়ে বেশি তৃপ্তি লাগে। তো আজকে সেরকমই বলা হয়েছে, এই জন্য এত কিছু রান্না। দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে কি আমি ময়দানে তোমাদের দাদাভাই আসবে, এসে ওয়েট করবে, ওখানে মিট করে তারপর কোথায় কি যাওয়ার প্ল্যান আছে ও সেটা আমি এখনও জানি না। সেই প্ল্যানটা একদমই সম্পূর্ণ আজকে তোমাদের দাদাভাইয়ের, কারণ কি এমনিতেই অন্যান্য কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে অ্যানিভার্সারিতে কোথায় যাব, কি করব, কি প্ল্যান হবে, সেসব কোনো কিছুটাই আমরা ঠিক করতে পারিনি। তো ও বলল ঠিক আছে ময়দান এসো, তারপর দেখা যাবে কোথায় কি যাব না যাব।
তো ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো এই জন্য আমি কি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। মা দেখো আমাকে নিচে এগিয়ে দিতে এসেছে। সব ঠিক ছিল, ভালো ছিল, কিন্তু হেলমেট নিতেই আমি ভুলে গেছি। গল্প করতে করতে তোমাদের সাথে করতে করতে চলে যাচ্ছি আর কি। তো তারপর কী হলো, আবার আমি রাস্তা পর্যন্ত চলে গিয়েছিলাম, আবার আমাকে ব্যাকে বাড়ি আসতে হলো। তারপর হেলমেট নিলাম। তো যাই হোক, গলির মুখ থেকে একদম টোটো পেয়ে গিয়েছিলাম। তো সেই টোটো করে এখন যাচ্ছি আর কি ময়দানে। আর এই যে দেখো, আমার এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আসতে। তোমাদের দাদাভাই 15-20 মিনিট আগেই ময়দানে এসে ওয়েট করছে। তো অনেকক্ষণ ওকে ওয়েট করাচ্ছি, আমারও খারাপ লাগছে। তো আমি এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ফুটেজটা একটু নিয়েছিলাম। আর দেখো, মেট্রো স্টেশনে এসে গেছি। এটা ময়দান মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে কি হাওড়ায় তোমাদের দাদাভাইয়ের গাড়ি আছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি জানি না আমরা কিভাবে যাব, শুধু আমাকে বললো ময়দান থেকে হাওড়া যেতে হবে। তো মেট্রো দেখো এসে গেছে, আর এই মেট্রো করেই যাব। আর কি সুন্দর দেখতে, আমি যতবারই আসি তোমাদের সাথেও শেয়ার করি মেট্রো স্টেশনটা, খুব ভালো লাগে। আর এই যে দেখো, আমাকে একাই চলে যেতে বলেছিল হাওড়া পর্যন্ত। তো আমি ভাবলাম তো কী করব, তুমি তো বেকার দাঁড়িয়েই থাকবে ওখানে, চলেই এসো, একসাথে আবার যাব। এই জন্য আবার ময়দানে চলে এসেছিলো। আর এই যে দেখো, আমরা এখন হাওড়ায় এসে গেছি। এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। আর তোমাদেরকে তোমাদের দাদাভাইয়ের অফিসটা দেখাই। এই যে মেট্রো স্টেশনটা দেখলে, আর এই যে লাল কালারের বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের মধ্যে দিয়ে আর ডান দিকে যে টিনের চাল যে দেখতে পেলে, ওটা হচ্ছে কি ওদের অফিস। এই যে এটা হচ্ছে হাওড়া স্টেশন, ওখানে ট্রেনগুলো আসে। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো তার মধ্যেই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অফিসটা। এই যে টিনের যে চালগুলো আছে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে ওদের অফিস। আর এই যে নিচেও গাড়ি রেখেছে। এখন বলছে কি গাড়ি নিয়ে আমরা যাব না, আমরা এখন যাব, হেঁটে যাব, তারপর গাড়ি মানে অন্য করে যাব। তো এই যে দেখো, আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এসে কি যাচ্ছি কি, আমাকে কি বললো যে হাওড়া জেটি ঘাট যেটা আছে, মানে ওই লঞ্চ পেরিয়ে কলকাতায় যেতে হয় সেটাই। এই যে দেখো, তোমরা সবাই হয়তো জানো হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকেই এটা আছে হাওড়া জেটি টিকিট কাউন্টার। এই যে এসে গেছি এখানে। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে শিপিং ঘাট যেটা বলে, শিপিং। তো এখানে হচ্ছে 6 টাকা করে ভাড়া নিল, দুজনের 12 টাকা ভাড়া। তো এখন যাচ্ছি। এখানে হচ্ছে কি দুটো ঘাট আছে, একটা হচ্ছে সোজা চলে গেলে এক জায়গায় যাওয়া যায়। আর তো আমরা সোজা যাব না, আমরা ডান দিকে যেটা চলে গেছে, মানে পরের ডান দিকে থেকে যেটা ছাড়ে সেই এখানে যাচ্ছি শিপিং ঘাটে যাওয়ার জন্য। আর এই যে দেখো হাওড়া স্টেশন, এই হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে। মানে আমি এরকমভাবে খুব কমই আসি, আর এখানে তো আসাই হয় না, ফেরিঘাটে বা জেটিঘাট যেটা বলে আর কি, আসাই হয় না। তোমাদের দাদাভাই তো এখানেই হেড অফিস ওদের, তো মাঝে মধ্যেই ও এখান দিয়ে যায়। তো এই জন্য ও এই দিকের রাস্তাটা খুব ভালো করে চেনে জানে, আর মাঝে মধ্যেই আসে। আর ও জানে কি আমার এই রকম ধরনের জিনিস ভীষণ পছন্দ, মানে এরকম বেশ গঙ্গার পাড়ে বসবো, একটু গঙ্গায় মানে একটু ওপরে মানে লঞ্চে পেরিয়ে যাব কোথাও একটা, মানে লঞ্চ করে একটু ঘুরবো। তো এই জিনিসগুলো ভালো লাগে। আর এখানে তো পার্ক আছেই এমনি গঙ্গার পাড়ে, ওখানে বেশ ভালো লাগে বসতে। তো এগুলো ও জানে, তো সেই মতনই আজকের প্ল্যানটা ও বানিয়েছিল। আর যেহেতু ও প্রতিদিনই এখান দিয়েই যাওয়া আসা করে, প্রতিদিন বলতে মাঝে মধ্যেই হেড অফিসে কাজ থাকলেই যেতে হয়। আর সব জেনে শুনে এসেছিলো, এই জন্য আজকে নিয়ে যাচ্ছে আমাকে। তো এটা একদমই আমার কাছে সারপ্রাইজ ছিল, ভীষণ ভালো লেগেছে। তো চলো, আরও অনেক কিছু বাকি আছে এখনও, এটা তো সবে শুরু, মানে আমার কাছেও শুরু, তোমাদের কাছেও শুরু। তো অনেক কিছু আছে, এই জন্য আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য। এই যে দেখো, আমরা এখন ওয়েট করছি লঞ্চ এলে তারপর আমরা যাব। বলতে বলতে লঞ্চ এসে গেছে। আর দেখো লঞ্চ একদম ফাঁকা। আসলে শনিবার দিন দুপুরের টাইম হয়ে গিয়েছিলো, তো বিশেষ লোকজন মানে আসছিল না, তাও আসছিল কলকাতার দিক থেকে। যাওয়ার লোক তো একদমই ফাঁকা, মানে কলকাতার দিকে কেউ যাচ্ছেই না। আসলে যেহেতু শনিবার, সেজন্য অফিস করে সবাই ফিরছে, মানে হাওড়ার দিকে ফিরছে, কলকাতায় তো আর কারো যাওয়ার প্রয়োজন নেই, এই জন্য আর কি। আর দেখো, আমি মানে আমার এমনিতেই জল ভীষণ ভয় লাগে, তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম বাই চান্স যদি আমি পড়ে যাই কী হবে, এরকম আর কি ভয় পাচ্ছিলাম। এই যে দেখো, ফার্স্ট মানে তখনের সেই মুহূর্তে প্রথম মানে একটা লঞ্চে করে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল। মানে এর যে মানে এটা হয় না, আমেজটাই একটা অন্যরকম হয়। এদিকে দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। শিপিং ঘাটে আমরা নেমে গেছি। তারপর দেখো মিলেনিয়াম পার্কের একদম সামনেই টিকিট কাউন্টার, ওখান থেকে তোমাদের দাদাভাই দুটো টিকিট কেটে নিল। আর টিকিটটা একটুখানি ভিডিওটা পজ করে টিকিটটা ভালো করে একটু দেখে নিও। আর টিকিটের রেট হচ্ছে কি 169 টাকা করে পার হেড। আর দুজনে দুটো টিকিট কাটা হয়েছে মিলেনিয়াম পার্কের একদম সামনে থেকে। তো তোমাদেরকে বলি আসলে টিকিটটা কিসের কাটা হলো। আসলে আমি অনেক দিন আগে শুনেছিলাম যে হাওড়াতে মানে গঙ্গার উপর আর কি একটা ক্রুজ চলে। তো সেই ক্রুজটা হচ্ছে কি
মানে 1.5 ঘন্টা হচ্ছে কি গঙ্গার উপর ঘোরায়, মানে গঙ্গা ভ্রমণ যেটা বলে আর কি, গঙ্গার উপর সেই লঞ্চে, লঞ্চ বলতে ক্রুজ যেটা বলে আর কি, ওই ক্রুজে করে ঘোরায়। ওখানে খাওয়া দাওয়া আছে, মানে কিনে কেটে খেতে হবে আর কি। আর হচ্ছে কি ওখানে মানে অর্কেস্ট্রা যেরকম গান বাজনা হয় আর কি, সেরকমভাবে কিন্তু অনুষ্ঠান মতন হয়, গান নাচ এসব কিন্তু হতে থাকে নৌকার মধ্যে, মানে ক্রুজের মধ্যে আর কি। তো এটা আমি শুনেছিলাম, বাট কোনো দিন কোনো এক্সপিরিয়েন্স তো হয়নি। আর মানে আশা তো ছেড়েই দাও, কোনো দিন ভাবিও নি যে আসবো, কারণ কি কীভাবে আসবো সন্ধ্যের পর, তো এগুলো তো সম্ভব নয় আসা, এজন্য কোনো দিন আসা হয়নি। তো আজকে ও আমাকে বললো কি ও নাকি আজকে এখন এই ক্রুজের টিকিট কাটলো। এটা তো শুনে আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছিলাম আর ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি ভীষণ ভালো লাগছিলো, কোনো দিনও চাপিনি। আর তোমাদেরকে আমি আসার সময় বলছিলাম যে আমার এরকমভাবে একটু মানে পরিবেশের মধ্যে থাকতে, প্রকৃতির মধ্যে থাকতে আমি একটু বেশি পছন্দ করি, আর সেই রকমই একটা জিনিস হতে চলেছে, সেজন্য ভীষণ ভালো লাগছিলো। আর এই যে দেখো, এটা হচ্ছে এখন মিলেনিয়াম পার্কে আছি, গঙ্গার একদম পাড়েই মিলেনিয়াম পার্কটা। মিলেনিয়াম পার্কেও এর আগে কোনো দিনই আমার আসা হয়নি, তার কারণ হচ্ছে যেই সময়টা আসার মানে ইচ্ছা ছিল বিয়ের ঠিক আগে আগে সময়টাতে তোমাদের দাদাভাইয়ের সাথে, তখন কি হয়েছিল এই মানে এটা পার্কটা আর কি বন্ধ ছিল, এই জন্য আমাদের আসা হয়নি। আর তো যাই হোক, এখন একটুখানি এলাম, পার্কটার ভিতরটা ভীষণ সুন্দর। এখন তো শীতকালে প্রচুর মানুষজন আসেও শুনেছি এটা, কিন্তু কয়েক বছর বন্ধ থাকার জন্য আমি কোনোদিনও এর আগে আসতে পারিনি, এটাই ফার্স্ট টাইম আসলাম। প্রচুর লোকজন আছে দেখো বিকেলের টাইমটাতে, ভীষণ ভালো লাগে। আর পার্ক মতন যে ছোটো ছোটো কিছু রাইডও রয়েছে বাচ্চাদের চাপার জন্য, দোলনা টোলনা ভিতর দিকটায় রয়েছে কিন্তু আরও। আর গঙ্গার পাড়ে বসে কিছুটা টাইম কাটাতে এরকমভাবে মানে সত্যি বলতে কি আমার অসাধারণ লেগেছিলো। অনেক দিন পর, মানে বিয়ের আগে টুকটাক ঘুরতে যেতাম, কিন্তু বিয়ের পর এরকমভাবে ঘুরতে যাওয়াটা এই প্রথম হলো। আর ওই জন্য ভীষণ মিস করছিলাম, আর পুরনো কথা মনে পড়ছিল, তো খুব ভালো লাগছিলো। আসলে কী বলতো, সবসময় সিনেমা দেখা, হোটেলে খাওয়া, ঘোরা বেড়ানো এইসবগুলো তো হয়েই থাকে, কিন্তু এই প্রকৃতির মধ্যে থাকতে আমি বেশি পছন্দ করি, এই জিনিসটা হয়ে ওঠে না। তো আজকে তোমাদের দাদাভাই সেই মতন প্ল্যান করে এটাই আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। আর এই যে দেখো পিছনে কত লোকও আছে, প্রচুর লোকজন দেখলাম বিকালের সময়টাতে ঘুরতে এসেছে। আর আমাদের এখন টাইম হয়ে গেছে, এই জন্য আমরা কি চলে যাচ্ছি, আমাদের একটুখানি জল নেওয়ার আছে, জল যেহেতু আমরা ক্যারি করছি না, একটু জল কিনবো। 1.5 ঘন্টা ক্রুজের মধ্যে থাকতে হবে, আর এই জন্য আমরা তো জানতাম না কি হবে না হবে, জল টল পাওয়া যাবে কি যাবে না, এই জন্য একটা জলের বোতল নিয়ে নিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখলেও আস্তে আস্তে বুঝতে পারবে। আর এই যে দেখো, এই যে মিলেনিয়াম পার্ক থেকে বেরোনোর দিকে গেটের দিকে যাচ্ছি, আর এই ডান দিকে এই যে ক্রুজটা দেখতে পাচ্ছ, লাইট জ্বলছে, ছোটো ছোটো মিনিয়েচার আছে, ওটাই। আর পার্কটা ভীষণ সুন্দর, বসে বেশ ভালো লাগবে, একটু টাইম কাটাতে বেশ সুন্দর লাগবে। তোমাদের যদি কারো কাছাকাছি বাড়ি হয়ে থাকে বা সময় থাকে হাতে, হাওড়া এসে কিন্তু একটুখানি আসতেই পারো একটু পার্কের মধ্যে। আর এই যে দেখো আমাদের ক্রুজ রেডি একদম, আমরাও তো টিকিট আগেই কাটা হয়ে গেছে, টাইম হতে আমরা চলে এলাম। আর এখন যাচ্ছি হচ্ছে কি, কারণ কি বলো তো, একটু প্রথম দিকেই যাচ্ছিলাম কি যদি ভিড় হয়ে যায় না, আর বসার জায়গা নাও পেতে পারি, আর ভালো বসতে পাবো না, এই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। তো তার মধ্যেই দেখি কি ওপরটা যে ছিল, মানে ওই যে মানে মানে ফার্স্ট ফ্লোর যেটাকে বলে আর কি, ওপরতলাটা, সেখানটাতে হচ্ছে কি পুরো ভর্তি হয়েই গেছে, দেখো এখনই অলরেডি ভর্তি হয়ে গেছে। আর মেন অনুষ্ঠানটা হয় কিন্তু এই যে গান নাচ এসব বলছিলাম, এই অনুষ্ঠানটা হয় কিন্তু ওপরেই, আর নিচটা জাস্ট বসার জন্য মানে এরকম। তো আমরা ফার্স্ট তো গেলাম ওপরটাতে, দেখতে গেলাম, দেখলাম তখনই অলরেডি ভর্তি হয়েই গেছে। তো বললাম কি এখন প্রথম থেকে এইসব ভালো লাগবে না, মানে একটু নিজেদের মতন একটুখানি নিচটায় বসি, একটুখানি গঙ্গাটাকে দেখি ভালো করে। আর কি বলো তো, সন্ধ্যের পর থেকে সব এই কলকাতা সাইড, হাওড়া সাইড যে এগুলো আছে না, সব লাইট জ্বালিয়ে দেয়, খুব সুন্দর দেখতে লাগে দূর থেকে। এই যে দেখো, আমি খুব একটা আমার মানে ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পারছি না, বাট খুব সুন্দর লাগছিল সামনে থেকে। তো ভাবলাম এরকম এখানে একটুখানি দেখি, তারপর ওপরে গিয়ে ওপরটা দেখবো কীরকম কী। যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমার ইচ্ছা ছিল কি দুটো ফ্লোরই আমরা ভালো করে একটুখানি দেখবো, মানে কোনোটা একটাকেই দেখবো একটা দেখবো না, এরকম না, কারণ কি সবসময় আসা তো হয় না, এই জন্য। আর এসেছি একটা ভালো করে উপভোগ করব। আর এই যে দেখো, এইদিকে হচ্ছে কি সেকেন্ড ব্রিজটা দেখা যাচ্ছে, হুগলি ব্রিজ যেটা দেখা যাচ্ছে। আর এটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু মানে আলোটা কম ছিল এই জন্য। আর দেখো নিচটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে, আমরাও এখানে বসে গেছি। আর মানে লঞ্চ মানে ক্রুজ আর কি চলতে শুরু করেছে, ভীষণ সুন্দর লাগছিল, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। সত্যি আমি তোমাদের দাদাভাইয়ের কাছে মানে ভীষণভাবে, যে এত সুন্দর আমাকে একটা অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দেওয়ার জন্য, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এই যে দেখো
কলকাতারটা, এটা হচ্ছে কলকাতার সাইডটা। কি সুন্দর লাগছে, কত আলো, এটা সামনে থেকে আরও সুন্দর লাগছিল। হ্যাঁ, তোমাদেরকে আর কথা ইনফরমেশান দিয়ে রাখি এই ক্রুজ সম্পর্কে। এটা হচ্ছে কি সোম থেকে শুক্রবার বিকেল 5:30টার সময় একটাই টাইম কিন্তু এই ক্রুজ চলে। আর শনি রবিবার হচ্ছে 5টার সময় একটা টাইম আছে, আর 6:45-এ আর একটা টাইম আছে। মানে শনি রবিবার দুটো টাইম, আর সোম থেকে শুক্র একটা টাইম। আর টিকিট কাউন্টারটা হচ্ছে মিলেনিয়াম পার্কের একদম সামনে, তোমাদেরকে যেটা দেখালাম। আর যারা কলকাতার দিক থেকে আসবে তারা মিলেনিয়াম পার্কের সামনে নামবে, নেমে ওখানে এলেই টিকিট কাউন্টারটা পেয়ে যাবে। আর টিকিট অনলাইনে কাটা যায় না, আর এটা কিন্তু অফলাইনেই টিকিট কাটতে হয়, মানে মিলেনিয়াম পার্কের সামনে এসেই কিন্তু টিকিট কাটতে হবে। আর টাইম যে সময়ে তোমরা ক্রুজে চাপতে চাইছো তার ঠিক 2 ঘন্টা আগে কিন্তু টিকিট কাটতে হবে। আর টিকিটের দাম তো তোমাদেরকে আগেই বললাম, পার টিকিট হচ্ছে 169 টাকা করে। আর এবার বলি কি ক্রুজের মধ্যে কি কি পাওয়া যায়। মোটামুটি ক্রুজের মধ্যে হচ্ছে চা, কফি, লস্যি, ভেজিটেবিল পকোড়া, মানে ফিশ কাটলেট, এরকম নানা রকমের খাবার আইটেম পাওয়া যায়। এই যে দেখো তোমাদের দাদাভাই এখন একটা ফিশ কাটলেট আর হচ্ছে কি ভেজিটেবিল নিয়ে এসেছে। এটার দাম হচ্ছে দুটো মিলিয়ে হচ্ছে 30-60 টাকা, মানে পার পিস 30 টাকা করে নিয়েছে। চায়ের দাম হচ্ছে 10 টাকা, কফি 20 টাকা, লস্যি 30 টাকা, আর বাদবাকি এই খাবারগুলোও 30 টাকা। আর 1.5 ঘন্টা কিন্তু ক্রুজের মধ্যে তোমরা থাকতে পারবে। ক্রুজটা কিন্তু 1.5 ঘন্টা মানে চলবে। আর অনেকটা নিয়ে যায়, এদিকে হাওড়ার থেকে শুরু করে ওইদিকে, মানে ওইদিকে হচ্ছে তোমাদের যে বলে ভূতনাথ মন্দির, নিমতলা শ্মশান যেগুলো আছে না, নিমতলা ঘাট যে আছে, ওইগুলো কিন্তু সবই কিন্তু দেখায়। আর অন্যান্য দিনগুলো আসলে কিন্তু ওই যে গঙ্গা আরতি হয়, যে দিনে গঙ্গা আরতি হয় আর কি, সেটাও কিন্তু দেখায়। এই ক্রুজের মধ্যে অনেক কটা মানে কিন্তু দেখাতে নিয়ে যায়। তো আমরা যেদিন আসি সেই সময়টাতে আর কি আরতি হচ্ছিল না, সন্ধ্যা আরতি হচ্ছিল না। সন্ধ্যা আরতির টাইম থাকে 7টা 7:30 এরকম টাইম থাকে। এই জন্য আর আমরা যেহেতু 5টারটা করেছিলাম, 5টা উঠেছিলাম, 5টা থেকে 6টা 6:30 নামিয়ে দিয়েছিলাম, তো তখন সন্ধ্যা আরতি শুরু হয়নি, এই জন্য আমরা দেখতে পাইনি। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নিচটা এইরকম ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল, সবাই মিলে কি সুন্দর একসাথে আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। আর তারপর আমার খাওয়া হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমরা ওপরে চলে গিয়েছিলাম যে এই যে দেখলে ওপরটা ঠিক এই রকম পরিমাণে আনন্দ আর মজা হচ্ছিল। ওপরটাও কিন্তু প্রচুর ভিড় ছিল, তোমাদের দাদাভাই একটু ঘুরিয়ে দেখালে হয়তো দেখতে পাবে। আর এই যে দেখো এরকম সামনে অর্কেস্ট্রার মতো গান হচ্ছে, নাচ গান, মানে এত আনন্দ হচ্ছিল। আর পাশে তো গঙ্গা দেখতেই পাচ্ছ। আর আমরা খুব লাকিলি ভালোভাবে একটা সিট পেয়ে গিয়েছিলাম। তোমাদের এই ক্রুজ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি কিন্তু নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের যা কিছু জানার সব কিন্তু ক্লিয়ার করে দেবো আর একটা ভিডিওর মাধ্যমে, অবশ্যই জানিও আমাকে। এই যে আমাদের 1.5 ঘন্টার গঙ্গা ভ্রমণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ক্রুজ থেকে নেমে গেছি। আর দেখো ক্রুজটা কত সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখন হচ্ছে কি আমরা যাব হচ্ছে আবার যেভাবে এলাম সেভাবে হাওড়া, তারপর হচ্ছে এখন এসে গেছি কদমতলায়। কদমতলায় এসে গেছি হচ্ছে কি আজকে তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারির গিফট দেবে, সেই জন্য সোনার দোকানে নিয়ে চলে এসেছি অ্যানিভার্সারির গিফট কেনার জন্য। এখন আমরা এসে গেছি, আর আমি হচ্ছে কি সব গয়নাগাটি আর কি পরে দেখছিলাম কোনটা ভালো লাগছিল, কোনটা কীরকম লাগছিল। আর তো ফাইনালি একটা নেওয়া হয়েছে, তোমাদেরকে শেয়ার করব, তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আর এখন নেওয়া হয়ে গেছে, এই যে বিল টিল যেরকম বানাতে হয় করতে হয় সেটাই এখন করা হচ্ছে। তারপর আমরা চলে এসেছি খাবারের দোকানে, খাবার কিনে নিয়ে এখন এসে গেছি পুরো বাড়িতে এসে যে মায়ের আর লিজার মিক্স চাউমিন ছিল, আমার আর তোমার দাদা ভাইয়ের হচ্ছে বিরিয়ানি ছিল। চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।